নমস্কার, আমি সৃজা। এসএসসি নিয়ে আজকে রায় দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। তিনি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি যেমন জানিয়েছিলেন যে সমস্ত শিক্ষক অশিক্ষক কর্মচারীদের চাকরি চলে গেছে তাদেরকে তিনি ভাতা দেবেন, কিন্তু সেই ভাতা এই মুহূর্তে দেওয়া যাবে না। পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি। আপনারা যারা আমার ভিডিও রোজ দেখেন তারা তো জানেনই অবশ্যই, যারা নতুন দেখছেন তাদেরকে একটুখানি জানিয়ে দিই। যেদিন মমতা ব্যানার্জি এই ভাতা দেওয়ার কথা ঘোষণা করেছিলেন তারপর থেকে এসএসসি নিয়ে আমি যতগুলো কন্টেন্ট বানিয়েছি প্রত্যেকটা কন্টেন্টে বলেছি যে এই যে ভাতার কথা ঘোষণা করছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, সেই ভাতা উনি দিতে পারবেন না। কেন বলেছিলাম সেই কথা? কারণ এই যে ভাতার ঘোষণা, এটা সম্পূর্ণভাবে একটা ভাঁওতাবাজি। কিরকম ভাঁওতাবাজি আসুন সেটা নিয়ে একটুখানি কথা বলি। কারণ মমতা ব্যানার্জি এই যে ভাতার কথা ঘোষণা করেছিলেন সেখানে তিনি পরিষ্কারভাবে বলেছিলেন যে এই যে চাকরি চলে যাওয়া এই শিক্ষক অশিক্ষক কর্মচারীদের তিনি ভাতা দেবেন লেবার ডিপার্টমেন্ট থেকে, অর্থাৎ শ্রম দফতর থেকে। এই যে চাকরি চলে গেছে এই সমস্ত শিক্ষক অশিক্ষক কর্মচারীদের, তাদের বিষয়টা শিক্ষা দফতরের বিষয়, আর উনি ভাতা কোথা থেকে দেবেন? শ্রম দফতর থেকে। কেন? কারণ উনি দেখাতে চাইবেন যে এরা ছাঁটাই হয়ে যাওয়া শ্রমিক। এটা কখনো কোনোদিনও হতে পারে না। প্রথম কথা হতে পারে না, কারণ যাদের চাকরি চলে গেছে তারা অসৎ উপায়ে চাকরি পেয়েছিলেন, আমরা সবাই জানি। কেউ পরীক্ষাই দেননি ঠিক মতন করে, কেউ র্যাঙ্ক জাম্প করেছিলেন, এই সমস্ত নানা অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। তো এরকম অসৎ উপায়ে চাকরি চলে যাওয়া শিক্ষকদের বা অশিক্ষক কর্মচারীদের ক্ষেত্রে তো এত গোলমাল যে কিছুই আর মেজার করা গেল না, মানে টেন্টেড আনটেন্টেড সেটাও করা গেল না। সেক্ষেত্রে এই অসৎ উপায়ে চাকরি পাওয়া এতগুলো মানুষের ভাতা কোথা থেকে আসবে? আপনার আমার ট্যাক্সের টাকায়। তো যারা এ রাজ্যের সাধারণ ট্যাক্স পেই মানুষ, তারা কি চাইবেন যে যারা একসময় অসৎ উপায়ে চাকরি পেয়েছিলেন বা শিক্ষক হয়েছিলেন তাদের ভাতা আমার কষ্ট করে রোজগারের টাকায় দেওয়া হবে? নিশ্চয়ই চাইবেন না। সাধারণ মানুষ প্রথমেই এটাতে অবজেকশন জানাবেন, আপত্তি জানাবেন, খুব স্বাভাবিক বিষয়। এবার আসছি আরো বেশি গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেটা হচ্ছে যে এই রাজ্য থেকে ইতিমধ্যেই আমরা জানি বেশ কিছু কলকারখানা বন্ধ হয়ে গেছে। কয়েকদিন আগে কাকিনাড়ার রিলায়েন্স জুট মিল, তার আগে নফরচাঁদ জুট মিল, তার আগে ব্রিটানিয়ার একটা ইউনিট বন্ধ হয়ে গেছে, এছাড়াও অসংখ্য কলকারখানার ইউনিট বন্ধ হয়ে গেছে। সেক্ষেত্রে যদি মমতা বন্দ্যোপাধ্যায় এই মানে শিক্ষকদের যাদের চাকরি চলে গেছে তাদেরকে যদি ছাঁটাই শ্রমিক হিসেবে দেখাতে চান এবং দেখিয়ে লেবার ডিপার্টমেন্ট থেকে ভাতা দিতে চান, সেক্ষেত্রে এই সমস্ত জুট মিলের কর্মীরা যাদের চাকরি চলে গেছে তারা খুব স্বাভাবিকভাবেই দাবি করবেন যে তাঁরাও এই ভাতা পাওয়ার যোগ্য। যদি এই শিক্ষকদের দুর্নীতির কারণে চাকরি চলে যাওয়ার পরেও তারা ভাতা পেতে পারেন, তাহলে ইউনিট বন্ধ হয়ে যাওয়া, কারখানা বন্ধ হয়ে যাওয়া সেটা মালিক পক্ষের সমস্যা। তাহলে মালিক পক্ষের সমস্যার জন্য যে সমস্ত শ্রমিকদের চাকরি চলে গেছে, যারা কাজ হারা হয়েছেন, তারা কেন ভাতা পাবেন না? এই দাবি তো তারা জানাবেনই, খুব স্বাভাবিক এটা। তো তাহলে কি হলো বিষয়টা? আমরা প্রথম থেকে জানতাম যে এই যে ওনার যে ঘোষণা যে শিক্ষা দপ্তরের বিষয়টা উনি শ্রম দপ্তর থেকে ভাতা দিয়ে ম্যানেজ করবেন, সেটা উনি আসলে করবেন না। উনি নিজেও প্রথম থেকে জানেন যে এটা উনি করবেন না। তাহলে কি হবে? কেউ না কেউ আর কি এই বিষয়টা নিয়ে মামলা করবে এবং উনি হেরে যাবেন, এবং তারপরে উনি কি দেখাবেন? উনি দেখাবেন যে আমি তো ভাতা দিতে চেয়েছিলাম। আসলে কোর্টের কেসের কারণে যে বা যারা মামলা করেছে সেই আইনজীবীদের উনি দোষ দেখাবেন, বা সাধারণ মানুষ যদি মামলা করে থাকেন তাহলে সেই মানুষের দোষ দেখাবেন যে ওর জন্য, ওনার জন্য, ওদের জন্য আমি ভাতা দিতে পারছি না। ঠিক যেভাবে উনি এতদিন ধরে, এতবার ধরে সুপ্রিম কোর্ট যে চাইলো যে ক্যান্ডিডেট লিস্টটা, সেটা উনি দিলেন না। তারপর যখন পুরো প্যানেল বাতিল হয়ে গেল তখন উনি বললেন দোষ কার? দোষ আইনজীবীদের। ঠিক একই রকম ভাবে এক্ষেত্রেও উনি ওটা বলে চালিয়ে দেবেন। অর্থাৎ মানুষের কাছে কি বার্তা যাবে? মানুষের কাছে বার্তা উনি দিতে চাইবেন। মানুষের কাছে বার্তা এখন আর যাবে না, মানুষ এখন সব বোঝে। কিন্তু উনি যেটা চাইছিলেন, উনি বলতে চাইছিলেন বা বোঝাতে চাইছিলেন যে উনি ভাতা দিতে আগ্রহী, কিন্তু কোর্টে কেস চলছে বলে উনি ভাতা দিতে পারছেন না। গেল এই বিষয়টা। আর আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা অবশ্যই বলতে হয় এই মুহূর্তে, আমরা জানি 2016 পুরো প্যানেলটা বাতিল হয়েছে। অর্থাৎ আমরা 26,000 শিক্ষক অশিক্ষক কর্মচারীর চাকরি চলে যাওয়া চোখের সামনে দেখতে পাচ্ছি ঠিকই, কিন্তু টোটাল ফিগার ওটা নয়। টোটাল ফিগার হচ্ছে 22 লক্ষ শিক্ষক, যারা যোগ্য শিক্ষক, যারা বছরের পর বছর ধরে শহীদ মিনারে কষ্ট করে বসেছিলেন,
তারাও তো ভাতা চাইবেন। এরা যদি চাকরি চলে যাওয়ার জন্য ভাতা পেতে পারে, তাহলে যোগ্য শিক্ষকরা দিনের পর দিন যে এত কষ্ট করে শহীদ মিনারের তলায় বসে রইলেন চাকরির জন্য, তাদের যে চাকরিটা হলো না এবং প্যানেলটা বাতিল হয়ে গেল, তাহলে তারাও তো ভাতা পাওয়ার যোগ্য, তারা কেন ভাতা চাইবেন না? অর্থাৎ পুরো যে বিষয়টা, এটা যে পুরোটা একটা ছেলে খেলা, সেটা কিন্তু প্রথম থেকে আমরা বুঝতাম। এবং প্রথম দিন থেকে আমি প্রতিটা কন্টেন্টে বলেছি, এই যে ভাতা দেওয়ার ঘোষণা, এটা বুজরুকি, এটা মমতা ব্যানার্জির ছেলে ভোলানো চাল, এটা কোনোদিনও হবে না। আর সেটাই আজকে পরিষ্কার হয়ে গেছে। এবার আসছি এসএসসির বিষয়। এসএসসিতে প্রথম থেকেই একটা গোলমাল করে রেখেছেন উনি প্রথম দিনই বলেছিলেন যে যারা অভিজ্ঞ তাদের জন্য তিনি বিশেষ ব্যবস্থা করবেন। পরবর্তীতে যখন নোটিশ বেরোলো তখন আমরা দেখলাম বিশেষ ব্যবস্থা উনি করেছেন যে অভিজ্ঞতার ভিত্তিতে নাকি 10 নম্বর এক্সট্রা দেওয়া হবে। আর ওখানেই গ্যারাকলটা উনি করে রেখেছেন, অর্থাৎ যে সমস্ত নন টেন্টেড ক্যান্ডিডেট যারা আবারও পরীক্ষায় বসবেন তারা এক্সট্রা 10 নম্বর পেয়েই রইলেন। তাহলে বাদ গেলেন কারা? যারা ফ্রেশার, যারা সত্যি সত্যি মুখের রক্ত তুলে পরিশ্রম করে এবারের পরীক্ষায় বসবেন এবং চাকরি পেতে চাইবেন, তাদের চান্স, তাদের সম্ভাবনা বেশ খানিকটা কমে গেল। আমি বলছি না সম্ভাবনা নেই, সম্ভাবনা থাকতেই পারে নিশ্চয়ই, কিন্তু সম্ভাবনা কমে তো গেল অলরেডি। মানে শুরুতেই ওনারা 10 নম্বর পিছিয়ে তো গেলেন, এই নিয়ে একটা সমস্যা। এবং এটাও, এই পরীক্ষাটাও সেই কারণে 20 পাও জলে এই মুহূর্তে। অর্থাৎ একদিকে এই শিক্ষকদের কোনো হিল্লে হলো না, এদের চাকরি চলে গেল এবং স্কুলগুলো ফাঁকা রয়ে গেল। অন্যদিকে এই এসএসসি পরীক্ষা, সেখানে 10 নম্বর এক্সট্রা দেবেন বলে আগে থেকেই গোলমাল করে রাখলেন। অর্থাৎ এই পরীক্ষাটাও আদৌ কতটা কি হতে পারবে তার কোনো ঠিক নেই। সব মিলিয়ে স্কুলগুলো কিন্তু ঘেটে ঘ হয়ে গেছে। অর্থাৎ সেক্ষেত্রে কি দাঁড়াচ্ছে বিষয়টা? সেক্ষেত্রে বিষয়টা দাঁড়াচ্ছে যে একদিকে টিচার নেই, অন্যদিকে নতুন টিচার নিয়োগের পরীক্ষাও নেই। অর্থাৎ যে কটা ইতিমধ্যে অসংখ্য, প্রায় 8,000 বাংলা মাধ্যম স্কুল বন্ধ করে দিয়েছেন মমতা ব্যানার্জি, এবং বাকিগুলো যেগুলো খোলা রয়েছে সেগুলো এবার এই অজুহাতে, মানে টিচার নেই এই অজুহাতে উনি বন্ধ করে দেবেন। আর তার পরিবর্তে কি হবে? তার পরিবর্তে এ রাজ্যে আম্বানি, আদানি, এ রাজ্যের অসংখ্য বড় বড় শিল্পোদ্যোগী তারা বেসরকারি স্কুল খুলবেন। আর বেসরকারি স্কুল খুললে তখন আপনি আপনার সন্তানকে ঘটিবাটি বিক্রি করে হলেও কিন্তু পড়াবেন। পড়াশোনা মানে শিক্ষাটা তো আপনি বাদ দিতে পারবেন না কোনো মতে, শিক্ষাটা আপনাকে দিতেই হবে। আর যদি আপনারা না পারেন তাহলে আমাদের আগামী প্রজন্মের অসংখ্য শিশু স্কুলের আর মুখ দেখতে পাবে না। ঠিক যেমন একই ঘটনা, মানে প্রায় একই রকম কায়দায় এই কলেজে ভর্তির ক্ষেত্রেও কিন্তু একই রকম হচ্ছে। কারণ উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কতদিন হয়ে গেছে বেরিয়ে গেছে, এখনো পর্যন্ত কিন্তু সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের যে পোর্টাল, সেই পোর্টাল এখনো পর্যন্ত খোলেনি। এখনো পর্যন্ত স্টুডেন্টরা হাপিত্তেশ করে বসে রয়েছে যে ওই পোর্টাল খুললে তারা কলেজে ভর্তি হতে পারবে, অ্যাটলিস্ট কলেজের ফর্ম নিতে পারবে, কিন্তু সেই পোর্টাল এখনো পর্যন্ত খোলেনি। অন্যদিকে বেসরকারি কলেজ যারা কোটি কোটি টাকার বিনিময়ে ছাত্র ভর্তি করছে, সেখানে ছাত্রছাত্রীরা ভর্তি হয়ে যাচ্ছে, মানে যাদের আর্থিক সঙ্গতি রয়েছে তারা ভর্তি হয়ে যাচ্ছে এবং তাদের অনেকটা এগিয়ে যাচ্ছে সমস্ত প্রসেস। অন্যদিকে হতাশার অন্ধকারে ডুবে রয়েছেন যারা ভাবছেন যে এখনো পর্যন্ত তারা সরকারি কলেজে ভর্তি হতে পারবেন, তাদের জন্য এখনো পর্যন্ত পোর্টাল খোলেনি। আজকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেছেন যে খুব তাড়াতাড়ি নাকি পোর্টাল ওনারা খুলে দেবেন, অর্থাৎ খুব তাড়াতাড়ি সময়টা এখনো পর্যন্ত হয়নি। সব মিলিয়ে এ রাজ্যে শিক্ষা ব্যবস্থা এরকম একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছে এবং আগামীতে গোটা শিক্ষা ব্যবস্থাটাই যে বেসরকারি হতে চলেছে এ বিষয়ে আর প্রশ্নের অবকাশ থাকে না।